নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2025-এ তোমাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর অপর্ণা বীরা, সহশিক্ষিকা, বোড়াল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুল। আজকে তোমাদের সঙ্গে আছি। আমাদের আলোচনা আজকে হবে একাদশ শ্রেণীর ভূগোলের বাড়িমণ্ডল হাইড্রোস্ফিয়ারের দ্বিতীয় অংশ, যেখানে আমরা আলোচনা করব রান অফ এবং রিভার বেসিন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। তা আমরা দেখে নিই যে এই রান অফ বিষয়টা কি। দেখো, বৃষ্টির সময় আমাদের কার না ভালো লাগে। বৃষ্টির পরে যে রাস্তায় জল জমে যাওয়া, সেটা যদি তুমি শহরে থাকো তাহলে তোমার এক্সপিরিয়েন্স একরকম, গ্রামের একরকম। অর্থাৎ কাদা মাটিতে চারিদিকে যে খেলে বেড়ানোর জায়গা, সেই সময়ের অ্যাডভেঞ্চারই আলাদা। তেমনি শহরাঞ্চলে চারিদিকে জল জমে গিয়ে রাস্তাঘাট জলের মধ্যে তলায়, এবং যানবাহনের অসুবিধা। তো এই যে সময়টা, এই বিষয়টাকে আমরা কিন্তু আজকে এটাকেই পড়তে চলেছি, সেটা হলো রান অফ বা জলপ্রবাহ। তো দেখো, জলপ্রবাহের যদি আমরা প্রথাগত সংজ্ঞা ভাবি, তাহলে কি, যে দ্য পোর্শন অফ প্রেসিপিটেশন দ্যাট ডাজন্ট সোক ইনটু সয়েল অ্যান্ড ইনস্টেড মুভস ফ্রম ল্যান্ড টু স্ট্রিমস অর আদার সারফেস ওয়াটার। বিষয়টা কি দাঁড়ালো তাহলে, যে অধঃক্ষেপণের সেই অংশ যেটা কিনা প্রথমেই আসে কি রোধন, অর্থাৎ বৃষ্টির জল প্রথম পড়ছে কিভাবে পড়ছে, গাছের পাতায়, উদ্ভিদের বিভিন্ন অংশে, সেখানে আটকে তারপরে মাটিতে আসছে। মাটিতে কি হচ্ছে, অনুস্রাবণ হচ্ছে এবং মাটির মধ্যে প্রবেশ করছে, অনুপ্রবিষ্ট হচ্ছে। এই সমস্ত কিছুর পর, এবং যেখানে যেখানে কোথাও অবনমিত জায়গা রয়েছে, সেখানে কি হচ্ছে, কিছুটা পরিমাণে জমছে, পার্ডলগুলোতে জমছে। তাহলে এই যে সব এইগুলোর পর আর কি হচ্ছে, সাথে সাথে কিছুটা বাষ্পীভূত হচ্ছে বা প্রস্বেদন হচ্ছে। এইগুলো বাদ দিলে তারপরে যে অবশিষ্ট জলটা থাকে, সেটা যখন মাটির উপর দিয়ে বয়ে যায়, ভূপৃষ্ঠের উপর দিয়ে, বা ভূপৃষ্ঠের অল্প তলা দিয়ে, সেই যে জল কিসের, যে গ্র্যাভিটি, আন্ডার গ্র্যাভিটি বয়ে যাচ্ছে, সেটাই হলো আমাদের এই রান অফ বা জলপ্রবাহ। তো আমরা দেখে নিই যে কি কি বিষয় আলোচনা হবে, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস এবং এফেক্ট। দেখো, এখানেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঢাল অবশ্যই একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর। তাতে করে দেখো, রান অফ যেখানে বেশি হচ্ছে, যখন ঢাল বেশি, তখন কি হচ্ছে, জলটা দ্রুত বয়ে যাচ্ছে, জলটা দাঁড়াতে পারছে না। আর যেখানে ঢাল কমছে, সেখানে জলটা অনেকটা সময় পাচ্ছে, এবং সেখানে রান অফ কম হচ্ছে, জলটা বেশি মাটির মধ্যে প্রবেশ করবে। তো সারফেস রান-off is the flow of water over the land surface occurring when the soil is saturated or impermeable. তো চলো আমরা দেখে নিই যে বিষয়টা কি। দেখো, বিশুদ্ধ জল তো অন্যতম প্রাকৃতিক সম্পদ, এবং সারা পৃথিবীর এই যে জল, এই জল আমরা জানি যে এই হাইড্রোলজিক্যাল সাইকেলের মাধ্যমে কি হচ্ছে, যেটা রিসাইকেল হচ্ছে। তো সমস্ত সৃষ্টির শুরুর যে সেই সব জল, সেই জলই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এইভাবে রিসাইকেল হয়ে যে সততভাবে চলছে, আমাদের সামনে আসছে। তার যে শেষ দুটো ধাপ, রান অফ এবং অনুস্রাবণ, অর্থাৎ প্রবাহ এবং মাটির মধ্যে প্রবেশ করছে, তার যে বিভিন্ন পর্যায়, হাইড্রোলজিক্যাল সাইকেলের শেষ পর্যায়ে, এবং যে পর্যায়ে জল যেখান থেকে শুরু করেছিল সেখানে ফেরত আসছে। তো এই লাস্ট স্টেজটা নিয়ে আমাদের আজকে এখনকার আলোচনা। দেখো, তো এইভাবে ইভাপোরেশন, ট্রান্সপিরেশন, ফার্স্ট স্টেজ যদি ধরে নেওয়া হয়, তাহলে সেটা সেই বাষ্প ঊর্ধ্বস্তরে গিয়ে শীতল হচ্ছে, ঘনীভূত হয়েছে, মেঘ তৈরি হচ্ছে, এবং বৃষ্টিপাত বা অধঃক্ষেপণের যে কোনো রূপে, এই যে বৃষ্টি রূপে, অথবা তুষারপাত রূপে, অথবা স্লিট, শিলাবৃষ্টি, এইভাবে মাটিতে ফিরে আসতে দেখছি। তারপর কি হচ্ছে, বৃষ্টির পরে কি হচ্ছে? বৃষ্টির পরে বৃষ্টির জল কখনো সরাসরি জলভাগের উপর পড়তে পারে, আবার যদি স্থলের উপর পড়ে, তাহলে সেই স্থলভাগের যে বৈশিষ্ট্য, তার উপর নির্ভর করবে যে তারপর তার কিভাবে পরবর্তী পর্যায়গুলো যাবে। অর্থাৎ দেখো, এই যে স্থলভাগের উপর জল পড়লে,
যেখানে এই যে এখানে যেমন আমরা দেখছি, দেখো যে একটা উন্মুক্ত প্রান্তর, এখানে তেমন মানে কোনো বিল্ড আপ এরিয়া নেই। তো এখানে কি হবে, জল পড়লে জলটা মাটির মধ্যে মানে কিছুটা জল ঢালের মুখে বা ঢালের উপর পড়ে বয়ে যাবে, কিছুটা জল মাটির তলায় প্রবেশ করতে শুরু করবে এবং প্রবিষ্ট হয়ে সম্পৃক্ত স্তরে এইভাবে গ্রাউন্ড ওয়াটার বা ভৌমজল হিসেবে চলে আসবে। এবং সেই ভৌমজল পুরো এই উদ্ভিদের সমস্ত প্রজাতি তাকে ব্যবহার মানে করে, এবং সেটাই হচ্ছে প্রাণের উৎস, ধারক, বাহক আর কি। এবং আমরাও এইভাবে মাটির তলার জলকে পানীয় বা বিভিন্ন কাজে তুলে আনি। এইবার দেখো, এই যে প্রেসিপিটেশন হলো, তারপরে হয় জল প্রবিষ্ট হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে, অথবা কালেকশন হচ্ছে, অর্থাৎ কোনো জায়গায় দাঁড়িয়ে পড়ছে জলটা, সেখানকার মানে কোনো অবনমিত অংশে থামছে। কিন্তু কখনো এমন সারফেস থাকে যেখানে ধরো কোনোটাই হতে পারছে না, অর্থাৎ এরকম একটা জায়গায় দেখো জল পড়ছে কিন্তু জল না ভেতরে ঢুকতে পারছে না, সেভাবে তার কি হচ্ছে যে এই সব জায়গায়, একটু আগে আমরা একটা পাহাড়ি অঞ্চল দেখলাম, তাহলে পার্বত্য অঞ্চলে যেখানে মাটির মানে প্রবেশতা কম, যেখানে কঠিন শিলায় তৈরি যে সারফেসটা, এবং এরকম যে আরবান বিল্ড আপ স্পেস যেখানে পুরোটাই কংক্রিট বা পিচ করা, দেখো আমরা একটা পার্কিং লট দেখছি যেখানে কিন্তু এই বৃষ্টির জল, বৃষ্টি তো হচ্ছে তারপর কিছু হওয়ার নেই, তখন কি হবে যে অর্থাৎ মাটিতে প্রবেশ করতে পারছে না এবং সে কারণে জলটা জমে যাচ্ছে এবং বয়ে যাচ্ছে। আবার এমনও হতে পারে যে মাটি অত্যন্ত নরম, মানে মাটি সছিদ্র, তার মাটির প্রবেশতা এত বেশি যে যার ফলে প্রচুর জল আগেই মাটির মধ্যে মানে ঢুকে রয়েছে, প্রবেশ করে রয়েছে। তার ফলে কি হচ্ছে যে নতুন করে মাটিটা এতটাই সম্পৃক্ত হয়ে রয়েছে যে আবার পরবর্তী যে বৃষ্টিটা হচ্ছে সেই জলটা আর মাটি টেনে নিতে পারছে না, তখন উপরে এইভাবে জলটা কি করছে যে দাঁড়িয়ে যাচ্ছে। এবং এইভাবে এই যে কোনো কারণে জলের যদি মাটিতে অনুপ্রবেশ না হয় বা কম হয়, তখন কি হবে, এইভাবে আমরা ভূপৃষ্ঠের ওপরে এই ঢাল অনুসারে দেখো যে এই পুরো যে ভূমিভাগটা ছিল তার ঢাল অনুসারে এই জলটা, অর্থাৎ রান অফের জলটা, জলপ্রবাহের জল এসে কি করছে, কালেক্টেড হচ্ছে এবং নিচু জায়গায় ওর থেকে নিচু জায়গাগুলোতে গিয়ে জমছে। এইভাবে আমরা চারিদিকে নালার মাধ্যমে যে জল যে পাস আউট হয় সেটা আমরা এইভাবে দেখতে পাই। এবং অবশেষে সমস্ত জলেরই মানে শেষ গিয়ে কোথায় মিলবে না, মহাসাগরে গিয়ে বা সাগরে গিয়ে পড়বে এবং আবার ওই হাইড্রোস্ফিয়ারে ফিরে আসবে। তো এই আমাদের যে ওয়াটার সাইকেলের কনসেপ্ট, তাতে ওই লাস্ট স্টেজ হচ্ছে মানে রান অফ এবং তারপরে পার্কুলেশন বা ইনফিল্ট্রেশন। তাহলে রান অফ কি, দ্য ফ্লো অফ ওয়াটার ওভার ল্যান্ড। এটা কিভাবে আমরা দেখতে পাই, তিনভাবে আমরা দেখতে পাই। একটা হলো ওভারল্যান্ড ফ্লো, সারফেস রান অফ। ওভারল্যান্ড ফ্লোটা কি, দেখো এই যে বৃষ্টি হলো, ঢাল অনুসারে ভূমির ঢাল ভালো থাকলে তাহলে বৃষ্টির কিছুটা পরিমাণ জল সাথে সাথেই ঢালবে ওপর দিয়ে, একেবারে ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাবে, এবং এই হলো ওভারল্যান্ড ফ্লো। তারপরে কি সাব সারফেস, যেটাকে ইন্টারফ্লো বলা হয়, যে কিছুক্ষণ পর মাটিতে কিছুটা জল অনুপ্রবিষ্ট হবে এবং সেটা এই ওপরের স্তর দিয়ে মৃত্তিকা, অর্থাৎ এই দেখো এই জলের মুভমেন্ট কিন্তু এরকম ওপর নিচ, মানে ওপর থেকে নিচের দিকে। তো এই অনুপ্রবেশের পর এই জল যখন মাটির উপরের স্তরের মানে ভূপৃষ্ঠের নিচে দিয়ে বয়ে যাচ্ছে, তখন সেটা হলো ইন্টারফ্লো। বেস ফ্লোটা কি না, গ্রাউন্ড ওয়াটার রান অফ। অর্থাৎ বেস ফ্লো দেখো এখানে দেখানো হয়েছে যে গ্রাউন্ড ওয়াটার যে সম্পৃক্ত স্তর, সেখানে জল যথেষ্ট পরিমাণে প্রবেশ করার পর যখন সেখান দিয়ে একটা জলের এইভাবে প্রবাহ দেখা যায়, তখন হচ্ছে বেস ফ্লো। তো এইভাবে আমরা দেখে নিই, দেখো যে কোনো বৃষ্টির পর, এটা আমাদের খুব পরিচিত দৃশ্য যে কিছু পরিমাণে জল কোনো মানে কোনো অবনমিত অংশে কোনো এরকম ভাবে সাময়িকভাবে যে খাদগুলো তৈরি হয় সেইখান দিয়ে বয়ে এসে কোনো একটা জায়গায় পাস হচ্ছে। তো এই ব্যাপারটাই রান অফ। এবার এই রান অফের বিভিন্ন স্টেজগুলো দেখো কিভাবে হচ্ছে। দেখো প্রথমেই এই যে ইভাপোট্রান্সপিরেশন, এটা কি যে এটা মাটি থেকে বাষ্পীভূত হচ্ছে, বা প্রথমেই এই পরিমাণ জলটা ডিরেক্টলি ইভাপোরেট হচ্ছে, ডিরেক্টলি বাষ্পীভূত হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যে সারফেস পার্ডল, যেগুলো ছোট ছোট অবনমিত জায়গা যেখানে জল জমে থাকছে কিছুক্ষণ এবং তারপরে বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তো এইগুলো পরে গিয়ে কিছু পরিমাণ জল মাটি রিটার্ন করতে, মাটি নিতে পারছে। তো সেই মাটির মধ্যে
জল তারপর অনুপ্রবিষ্ট হচ্ছে। এবং তারপরে এই যে আমরা ডিরেক্ট রান অফটাকে পাচ্ছি, যেটা ওভারল্যান্ড ফ্লো, যে এক্ষুনি আমরা দেখলাম যে ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাওয়া যে জলপ্রবাহ সেটা। এবং তারপরে দেখো যে আন্ডারগ্রাউন্ড, কিন্তু যেটা এই জলের যে এটাকে রিচার্জ করে, জল মানে আন্ডারগ্রাউন্ড জলের যে সরবরাহ সেটাকে রিচার্জ করে, সেটাই হলো ইন্টারফ্লো। আর গ্রাউন্ড ওয়াটার তারও সেগুলোও পার করে যে পরিমাণ জল আরো মানে তলায় চলে যায়, সেটা এই গ্রাউন্ড ওয়াটার রূপে স্যাচুরেটেড লেয়ারে, এবং সেই জলটা বেরিয়ে গেল আর কি, মানে রান অফের যে এটা রান অফের যে সম্ভাবনা ছিল তার থেকে বাইরে আর কি। তো এই হলো আমাদের রান অফের মোটামুটি কম্পোনেন্ট। এখানে দেখো জলবিজ্ঞানী হর্টেন্স তার সেই ল আমরা প্রথম ফার্স্ট পার্টেও আলোচনা করেছিলাম, যে রান অফ কিভাবে হচ্ছে। এই যে রান অফ কিসের উপর ডিপেন্ড করছে? প্রেসিপিটেশনের থেকে বাকি কি মাইনাস ইনফিল্ট্রেশন, ইভাপোট্রান্সপিরেশন, আর হচ্ছে চেঞ্জ অফ গ্রাউন্ড ওয়াটার টেবল। এই ইকুয়েশনে দেখো পরপর এই যে বৃষ্টিপাত হচ্ছে, তারপরে মানে উদ্ভিদের যে আবরণ পাতার আবরণের উপর পড়ছে, সেখান থেকে সারফেস লেয়ারে ভূপৃষ্ঠের ওপর, তারপরে ভূপৃষ্ঠ থেকে জল সয়েলের মানে মাটির কণার যে ফাঁকা স্থানগুলো সেটার মধ্যে আসছে, সয়েল লেয়ারে আসছে, এবং তারপর গিয়ে সেই জল তারপর চলে যাচ্ছে দেখো আমাদের আন্ডারগ্রাউন্ড অ্যাকুইফারে, অর্থাৎ যেই জায়গাগুলোতে প্রবেশ্য শিলাস্তরের নিচে এবং উপরে অপ্রবেশ্য শিলাস্তর আছে, এবং সেখানে জল আটকে গিয়ে জলের একটা চাপ বেশি থাকে এবং সেখান থেকে জল বেরিয়ে আসে। দেখো এখানে আমরা একটা রান অফ হাইড্রোগ্রাফ দেখছি। এখানে কি যে এই যে বেস ফ্লো আর ডিরেক্ট রান অফ। বেস ফ্লোর দেখো ধীরে ধীরে কি হয়, যে একটা বৃষ্টিপাতের পর যতটা সময় যায়, শুষ্ক মরশুমে যতটা সময় অতিবাহিত হয়, নদী থেকে জল বা ভূমজলের মানে গ্রাউন্ড ওয়াটার টেবল থেকে যতটা জল কম আসে, সে সময় বেস ফ্লো ধীরে ধীরে সময়ের সাথে সাথে কমতে থাকে। এবার আমরা দেখে নিই যে কি রান অফকে নিয়ন্ত্রণ করছে। একটা সুন্দর একটা মানে বৈপরীত্য সম্পর্ক রয়েছে দেখো রান অফ এবং ইনফিল্ট্রেশনের মধ্যে। অর্থাৎ যতটা জল বয়ে যাবে আর যতটা জল অনুপ্রবেশ করবে, তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে আন্তঃসম্পর্কটা দেখো, যদি ভেজিটেশন মানে উদ্ভিদের আবরণ যদি বেশি থাকে মাটির উপর, এবং তাহলে কি হবে দেখো মাটিতে জলটা দাঁড়িয়ে থাকার সময় পাবে বেশি, কারণ উদ্ভিদের শিকড় জলটাকে আটকে দেবে। তখন কি হবে, যে মাটিতে জলটা অনুপ্রবেশ করতে পারবে, করার জন্য বেশি সময় পাবে, ফলে ইনফিল্ট্রেশন বাড়বে। আর কি হচ্ছে, রান অফ কমবে, কারণ বয়ে যেতে পারছে না, জলটা আটকে যাচ্ছে। আর কি হবে, যদি জেন্টাল স্লোপ যেরকম হবে, যদি ঢাল বেশি হয়, তাহলে স্টিপ স্লোপ যত হবে, সেটা আমরা এর আগে একটা ডায়াগ্রামে দেখলাম, যে তাহলে কি হবে, রান অফটা অনেক বেশি হবে। আর উল্টো দিকে একইভাবে যদি ঢালটা কম হয়, তাহলে সেখানে জলটা দাঁড়াতে পারবে বেশি সময় ধরে এবং ইনফিল্ট্রেশন বাড়বে। তাহলে এই বিষয়টাই দেখো এই দুটো ডায়াগ্রামে দেখানো হয়েছে, যে এখানে এই যে যেখানে উদ্ভিদের আবরণটা বেশি, সেখানে কিন্তু ইনফিল্ট্রেশন বেশি, আর যেখানে উদ্ভিদের আবরণ নেই, রান অফ বেশি। তেমনি এখানেও দেখো এই আরবান বিল্ট আপ স্পেস, যেখানে পুরোটাই হচ্ছে কংক্রিট পেভমেন্ট, সেখানে জলের অনুপ্রবেশ করার সুযোগটাই কম, তো সেখানে একইভাবে ইনফিল্ট্রেশন কম, রান অফ অনেক বেশি। আর এদিকে উল্টোটা। তো তাহলে কি জিনিস এফেক্ট করছে? এক হচ্ছে রেইনফলের ইন্টেন্সিটি, ডিউরেশন, কতক্ষণ ধরে হচ্ছে, কত বেশি পরিমাণে হচ্ছে বৃষ্টিপাত, ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, অর্থাৎ এই যে যেরকম আমরা দেখলাম যে ল্যান্ড কভারটা কিরকম, উদ্ভিদ আচ্ছাদিত নাকি হচ্ছে যে মানে পৌর এলাকায় যেরকম ভাবে কংক্রিটাইজ থাকে সারফেস, সেরকম। সয়েল টাইপ, পারমিয়েবল, কতটা প্রবেশতা রয়েছে মাটির, স্লোপ, টোপোগ্রাফি দেখলাম আমরা, জিওলজি অর্থাৎ যে শিলার লক্ষণ, শিলার যে বৈশিষ্ট্য, সেটা কঠিন শিলা না কোমল শিলা না কিরকম, কতটা তার প্রবেশতা রয়েছে, কতটা দারুণ ফাটল, এগুলো রয়েছে। বেসিন মরফোলজি, অর্থাৎ যদি আমরা এটাকে কোনো রিভার বেসিন ভাবি, তাহলে তার সেই রিভার বেসিনে কি আছে, যে তার যে আকার আকৃতি, তার যে ড্রেনেজ ডেন্সিটি, সেই সবকিছুর উপর ডিপেন্ড করবে। আর হিউম্যান ইন্টারফারেন্স, মানে মানুষ কিভাবে ওই যে আরবান বিল্ট আপ স্পেস কতটা ছেড়ে রেখেছে, কতটা প্রবেশ রেখেছে, না কতটা মানে কিভাবে তার স্পেসটাকে ইউটিলাইজ করেছে, বা এগ্রিকালচার মানে সেই ওই সেক্টরেও কি হচ্ছে, যে যখন লাঙল দেওয়া হচ্ছে জমিতে, তখনও কি হচ্ছে, যে উপরের যে সারফেস মানে সেটাকেও মানে নর্মাল এর থেকে লাঙল করার পরে, হাল করার পরে কি হচ্ছে, যে প্রবেশতা বেড়ে যায়। তো এইভাবে মানুষের কিছু কার্যকলাপও
একইভাবে এই যে জলপ্রবাহ তাকে নিয়ন্ত্রণ করতে পারে। দেখো এই বিষয়টাই এখানে সুন্দর করে দেখানো হচ্ছে, ন্যাচারাল এবং আরবান স্টর্ম ওয়াটার ড্রেনেজ কিভাবে হয়। দেখো কম্প্যারিজনটা খুব স্পষ্ট, ইভাপোরেশন এখানে যত, রান অফ এখানে যত, এবং ইনফিল্ট্রেশন যত, সবই এখানে কি হচ্ছে, রান অফটা অনেক বেশি, 55% রান অফ হয়ে যাচ্ছে, এখানে মোটে 10% রান অফ। কারণ এই যে উদ্ভিদের আবরণ ঘাস টাস রয়েছে, কিন্তু এখানে হচ্ছে পুরো কংক্রিটাইজ জায়গা, সেখানে কি হচ্ছে মাটির মধ্যে জল ঢুকতেও পারছে না, মানে প্রবিষ্ট হচ্ছে কম, এবং সব বেশিরভাগটাই বয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই হলো যে কিভাবে মানুষের কার্যকলাপ বিল্ট আপ এরিয়াটা রান অফকে এফেক্ট করে। এই যে আরবানাইজেশন, এবং আমরা ইমপারভিয়াস সারফেস যত বেশি বাড়াচ্ছি, যত বেশি মানে জল ঢুকতে পারবে না এমন সারফেস বাড়াচ্ছি, এগ্রিকালচারাল প্র্যাকটিস যেখানে যে সমস্ত ক্ষেত্রে যে ভীষণ রকমভাবে এমনভাবে চাষবাস করা হয় যেখানে জলের যে ডিমান্ডটা অনেক বেশি, তো এই সব কারণেও কিন্তু আমাদের জলপ্রবাহের যে বাহ্যিক যে এটা প্রবাহের যে বৈশিষ্ট্য, প্রকৃতি, পরিমাণ, তার যে সময়, তার মানে ডিউরেশন, এগুলো সবকিছু নির্ভর করে আর কি। ইফেক্ট অফ রান অফ, রান অফের মাধ্যমে কি কি হয় এবার আমরা সেটা দেখে নিই। দেখো এটা আমাদের খুব পরিচিত দৃশ্য, বিভিন্ন জায়গায় শহরাঞ্চলে বেশি করে চারিদিকে ড্রেনেজগুলো সমস্ত এইভাবে আবর্জনায় ভর্তি হয়ে থাকে, আটকে থাকে, এবং বর্ষাকালে এর জন্যই কি হয় যে আমাদের পুরো ওয়াটার লগিং সিচুয়েশন তৈরি হয়। এই যে কারখানার আউটলেট থেকে দূষিত জল বেরোচ্ছে, এবং সেই সব কিছু কি করছে যে এই ইকোসিস্টেমকে, যে মানে যে কোনো উদ্ভিদ প্রাণীকে কিভাবে প্রভাবিত করে। যে কোনো আরবান এরিয়াতে যত বেশি এই বিল্ড আপ স্পেস থাকবে, পেভমেন্ট থাকবে, তত বেশি কি হবে, জল বাইরে যেতে পারবে না, জল জমে যাবে, জল ভেতরে ঢুকতে পারবে না, বেরিয়েও যেতে পারবে না, আউটলেট নেই। এবং এই যে পরিচিত দৃশ্য দেখো বেশিরভাগ সময় আমাদের শহরে এবং চারিদিকেই যে কোনো বড় বড় শহরে এইভাবে ওয়াটার লগিং সিচুয়েশন তৈরি হওয়া এবং সাময়িকভাবে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া, একটা বিরাট অঞ্চল এইভাবে কিন্তু প্রপার রান অফ না হতে পারলে। পজিটিভ এফেক্ট কি আছে, যে নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট, রান অফের এই বয়ে যাওয়া জলের মাধ্যমে কিন্তু যে উদ্ভিদের দরকারি যে এগুলো নিউট্রিয়েন্ট সেগুলো কিন্তু সরবরাহিত হয় ইকোসিস্টেমে। আর কি হয়, অ্যাকোয়াটিক যে ইকোসিস্টেম সেটারও তার যে জলের সরবরাহ এবং তার ভারসাম্য বজায় রাখছে। নেগেটিভ এফেক্ট প্রচুর আছে। মূলত রান অফ মানেই যে বৃষ্টির জল যদি খুব জোরে আঘাত করে, মানে যদি মাটির উপর আবরণটা কম না থাকে, তাহলে কি হবে যে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই রান অফ ইরোশন এবং মানে উপরে যে টপ সয়েলটা যেটা মোস্টলি নিউট্রিয়েন্ট সয়েল সেটাকে ধুয়ে বের করে দিয়ে যায়। এবং তার সাথে আর কি এই যে ফ্লাডিং এক্ষুনি আমরা দেখলাম, এবং ইনফ্রাস্ট্রাকচার সমস্ত পরিকাঠামোগুলোর ড্যামেজ, তার সাথে সাথে ওয়াটার পলিউশন, অর্থাৎ যেখানে যা জমে আছে সেগুলো এই যে বয়ে যাওয়া জল সেটা নিয়ে, অর্থাৎ নন পয়েন্ট সোর্স থেকে যে পলিউশন, যেমন ধরো এই যে পেস্টিসাইড এবং যে হেভি মেটালস, সেগুলো থেকে এই যে পলিউশনটা সেটা কিন্তু রান অফের মাধ্যমে সব থেকে বেশি জায়গা ছড়িয়ে পড়ে, এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, ওয়াইল্ড লাইফের উপর ভীষণ রকম মানে হ্যাবিটাটের উপর এর ইম্প্যাক্ট রয়েছে। এই যেমন এখন এরকম একটা উদাহরণ দেখো, যে গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন ফ্রম আ ওয়েস্ট ডিসপোজাল সাইট, যেখানে এরকম মানে ওপেন পিট থাকে ওয়েস্ট ডিসপোজাল, সেখানে কি হবে যে বর্ষার বৃষ্টিতে যখন মাটি মোটামুটি ভালো রকম সোকড হয়ে রয়েছে, সে সময় কি হয় এখান থেকেও ইনফিল্ট্রেট হতে পারে, এবং এই কন্টামিনেটেড যে জল সে মানে ওয়াটার সেটা গ্রাউন্ড ওয়াটারের সাথে মিশে গেলে তখন কি হবে, আমাদের পানীয় জল বা ব্যবহারের জল হিসেবে ওইটাই চলে আসছে, এবং একটা বড় জায়গায় একটা হেলথ হ্যাজার্ড তৈরি করতে পারে, বিভিন্ন জলবাহিত অসুখ এখান থেকে। ম্যানেজমেন্ট অ্যান্ড মিটিগেশন স্ট্র্যাটেজিস, দেখো প্রথমে আমরা ছবিগুলোকে একটু দেখি। রেইন গার্ডেন, গ্রিন রুফ, গ্রিন রুফের ধারণা হয়তো তোমাদের অনেকেরই মানে বাড়িতে এমনিও আছে। তো সেখানে কি করা যায়, যে বৃষ্টির জলটা যখন পড়ছে তখন একই সাথে সেটাকে ধরে রাখাও গেল এবং কাজে লাগানো গেল। সেইভাবেই এই রেইন গার্ডেন, যেখানে মানে পরিত্যক্ত জায়গা বা রাস্তার মাঝখানে বাড়ির আশেপাশে, সেই জায়গাকেও আমরা এরকম এটা পরিণত করতে পারি। পারমিয়েবল পেভমেন্ট, অর্থাৎ যত বেশি জল মাটিতে অনুপ্রবিষ্ট হবে ততই আগামীর জন্য ভালো,
সেই জন্য প্রবেশ করতে পারবে এমন পেভমেন্ট তৈরি, এমন মানে ফুটপাথ তৈরি করা। ইনফিল্ট্রেশন ট্রেঞ্চ, মাঝে মাঝে এরকম খাত খনন করা যেখানে জলটা মানে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে, এরকম কিছু অংশ ফেলে রাখা। এইভাবে এরকম ভাবে কতগুলো বিষয় আমরা নিতে পারি। দেখো বেস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস কি কি হতে পারে, এই যে এইভাবে গ্রিন, এইগুলোকে সাময়িকভাবে বলা হয় গ্রিন ইনফ্রাস্ট্রাকচার। আর কি পারমিয়েবল পেভমেন্ট যেগুলো বললাম এক্ষুনি, এবং ফ্লাড কন্ট্রোল মেজার হিসেবে কি করতে পারা যায়, যে লিভি এবং ফ্লাড ওয়ালস, লিভিগুলোকে, অনেক ন্যাচারাল লিভি কিন্তু কি হয় যে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, সেগুলোকেও পুনরায়, অর্থাৎ নদীর কোনো বড় নদীর দুপাশে যে আমরা মানে তোমরা জানো যে অক্সবো লেক গুলো থাকে বা পুরাতন পরিত্যক্ত যে খাতগুলো থাকে যেগুলোকে বাউর বলে অনেক আঞ্চলিক ভাষায়, তো সেগুলোকেও কিন্তু এই রান অফের মানে এক্সট্রা যে রান অফ, মানে হঠাৎ কোনো জোরালো বৃষ্টি হচ্ছে বা বর্ষার বৃষ্টি অতিরিক্ত জল, সেটাকে কিন্তু ওইখানে চ্যানেলাইজ করে ওখানে কিছু সময়ের জন্য আটকেও রাখা যায়, ফলে ফ্লাড হলো না, আবার পরবর্তীতে সেটা ব্যবহার করা যায়। তো এইভাবে আমরা কিন্তু, এবং যে লিভি অর্থাৎ দুপাশে যে প্রাকৃতিক বাঁধ সেগুলোকেও কাজে লাগানো যেতে পারে। এরপর আমরা আরেকটা আলোচনায় চলে আসি, আন্ডারস্ট্যান্ডিং ড্রেনেজ বেসিন অ্যাজ হাইড্রোলজিক্যাল ইউনিট। অর্থাৎ আমরা যে প্রথম পর্বে গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল পড়েছিলাম, সেটা যেমন সেটা একটা ম্যাক্রো সাইকেল, সেরকমই এটা একটা বেসিন হাইড্রোলজিক্যাল সাইকেলও কিন্তু একটা অন্যতম নির্দিষ্ট অঞ্চলের আলোচনা। দেখো কিভাবে এই ড্রেনেজ বেসিন হাইড্রোলজিক্যাল প্রসেস এবং হিউম্যান ইম্প্যাক্ট এগুলো আমরা আলোচনা করতে চলেছি। তো প্রথমেই এখানে আমরা কি দেখছি, যে গঙ্গা বেসিন দেখলাম আমরা একটু আগে। তো একটা রিভার বেসিন বলতে কি বোঝায় আমরা এখানে একটু দেখে নিই। দেখো একটা ড্রেনেজ বেসিন, দেখো ওই যে ছবিটা দেখছিলে আর এটার সাথে রিলেট করলে কি বোঝা যায়, যে এই যে একটা পুরো একটা নদীর উৎস থেকে একেবারে মোহনা পর্যন্ত এই যে একটা স্ট্রেচ পুরোটা আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে নদী বয়ে চলেছে, এবং উৎস অঞ্চলে প্রচুর উপনদী পরস্পর যুক্ত হয়ে একটা মূল নদী তৈরি করছে। তারপর সেই মূল নদী থেকে আবার কতগুলো শাখা নদী বিভিন্ন দিকে বেরিয়ে গিয়েছে, এবং সেই মূল নদী আবার সাগরে গিয়ে পড়ছে। তাহলে এই যে উৎস থেকে মোহনা পর্যন্ত পুরো যে অঞ্চলটা, তার উপনদী শাখা নদী বিধৌত যে অঞ্চলটা, সেটা হলো একটা নদী অববাহিকা। এবার নদী অববাহিকা তো আমাদের চেনা কথা, কিন্তু ড্রেনেজ বেসিন, এখানে আমরা পড়ছি ড্রেনেজ বেসিন। ড্রেনেজ বেসিন কেন বলা হচ্ছে, কারণ যে এই উপনদী শাখা নদীগুলো মিলে কি করছে, যে এই পুরো অঞ্চলের ওপর যে মানে এই উৎস অঞ্চলে যে বৃষ্টিপাত হলো সেটাকে ড্রেন আউট করছে, এবং তার আশেপাশে বয়ে আনা জল, অর্থাৎ উপনদীর মাধ্যমে অন্য জায়গা থেকে বয়ে আনা জলকেও সে কিন্তু এই মূল নদীর মাধ্যমে পাস আউট হচ্ছে, বা শাখা নদী দিয়েও অন্যদিকে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ এই নদীগুলোর মাধ্যমেই কিন্তু এই পুরো যে অঞ্চলটার জল ড্রেন আউট হচ্ছে, পাস আউট হচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, গিয়ে কোনো সাগরে, কোনো হ্রদে বা অন্য কোনো নদীতে গিয়ে পড়ছে। তাহলে এই কারণেই একে বলা হয় ড্রেনেজ বেসিন। এবার দেখো এই ড্রেনেজ বেসিন আর ক্যাচমেন্ট এরিয়া, তার মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে। ক্যাচমেন্ট এরিয়াটা কি এই ওপরের অংশটা, অর্থাৎ কোনো নদীর উৎস অঞ্চলটা। এখানে কি হচ্ছে, এই উৎস অঞ্চলে দেখো যেভাবে একাধিক ছোট ছোট স্ট্রিম যুক্ত হয়ে পরস্পর একটা মূল নদী তৈরি করছে, সেখানে কি হচ্ছে, মূলত ড্রেনেজ বেসিন বলতে মানে বোঝায় এই অঞ্চলটাই। ক্যাচমেন্ট এরিয়াতে কিভাবে দেখো হচ্ছে সেটা আমরা দেখে নিই। এটাকে যদি একটা মিনিয়েচার ভাবি, যে ঠিক যেভাবে একটু আগে দেখাচ্ছিলাম যে এই অঞ্চলটায়, উৎস অঞ্চলটায় কি হচ্ছে, সেখানে দেখো এখানে যদি জল পড়ে, দেখো ঠিক একটা একই রকমের, মানে যেভাবে নদীর কোনো উৎস অঞ্চলকে দেখতে লাগে, দেখো এই পাতার শিরাগুলো তেমনই দেখতে, এবং এই মূল ঢালটাকে অনুসরণ করে দেখো জলটা বয়ে আসছে। অর্থাৎ এই এক একটা যে আমি ড্রপ দিচ্ছি সেগুলো দেখো কিভাবে বয়ে আসছে পরপর। সেটাকে যদি আমরা এই অসংখ্য মানে স্ট্রিম ভাবি, যেগুলো ক্যাচমেন্ট এরিয়াতে ফর্ম হয়, তো এই স্ট্রিমগুলো কি হচ্ছে, দেখো সেই জলগুলো পরপর এসে কি হচ্ছে, যে এখানে এসে জমছে, এই মাঝখানে এসে জড়ো হচ্ছে,
এবং এর মাধ্যমে এই বয়ে যাচ্ছে মূল নদীতে। তাহলে এই যে বিষয়টা, একাধিক স্ট্রিম থেকে জল এসে মূল নদীতে পড়ছে এবং সেই নদীতে জল বাড়ছে এবং ধীরে ধীরে একটা কি হচ্ছে যে, আর বেসিন, বেসিন কেন বলা হচ্ছে, এই এক্ষুনি জল দেওয়ার সময় আমরা বুঝেছিলাম যে পাতাটা যদি এরকম মাঝখানটা এরকম নিচু করে রাখা হয় তাহলে কি হচ্ছে, চারিদিক থেকে জল এসে কিন্তু এইখানটায় জমছে, এখানটায় জমেছিল বলেই এটা একটা ট্রাফের মতো, অর্থাৎ এই কারণে এটাকে বেসিন বলা হয়, যে ড্রেনেজ বেসিন। অর্থাৎ এখানে হওয়া বৃষ্টি, চারিদিকে যত বৃষ্টি হচ্ছে সেই জল, বৃষ্টির জলগুলো এই বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বয়ে এসে কি করছে, যে পরস্পর জড়ো হচ্ছে, জলের পরিমাণ বাড়ছে এবং এখান দিয়ে এই মূল নদী দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এই কারণেই হচ্ছে আর কি, যে যদি আমি পাশে আরেকটা বেসিনের ভাবি তাহলে আচ্ছা আমরা এটা আরো বেটার বোঝা যাবে, যে আমরা এটাকে দেখি দেখো এই যে ড্রেনেজ বেসিন, তাতে এই যে ট্রিবিউটারি গুলো, একাধিক ট্রিবিউটারি, দেখো এই এলাকার জলটা এখান দিয়ে বয়ে আসছে, আবার এই মাঝখানে যে উচ্চভূমিটা, এই উচ্চভূমি কিন্তু এখানে জলবিভাজিকার কাজ করছে, ওয়াটার ডিভাইডস, অর্থাৎ যে বৃষ্টি এপাশে হচ্ছে সেই জল এই নদী দিয়ে বয়ে যাচ্ছে, আর যে বৃষ্টি এপাশে হচ্ছে সেই জল এই নদী মানে রিভার সিস্টেম, অর্থাৎ এই উপনদীগুলোর মাধ্যমে বয়ে, আবার এই যে এখানে একটা জলবিভাজিকার অবস্থান, এখানে একটা, এই একাধিক জলবিভাজিকা কি করছে, এই বিভিন্ন রিভার সিস্টেমকে আলাদা করছে, করে এখানে একটা এই মূল নদীতে জয়েন হয়ে চলে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ড্রেনেজ ডিভাইড, অর্থাৎ এই জলবিভাজিকাগুলো, আর এই হলো ড্রেনেজ বেসিনের কনসেপ্ট। এই ড্রেনেজ বেসিন নিয়ে আমরা এবার আলোচনা করতে এলে এখানকার জলচক্র কিভাবে হয়, এখানকার জলচক্র নিয়েই আলোচনা, অর্থাৎ তার শুরু থেকে শেষ পর্যন্ত পরপর যে স্টেজগুলো সেগুলো কিভাবে যায়, তার নিজস্ব বৈশিষ্ট্য কি 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 ক্ষেত্রে এটা এই মেইন গ্লোবাল যে হাইড্রোলজিক্যাল সাইকেল তার থেকে আলাদা, কি কি এর নিজস্বতা রয়েছে, সেটাই আমরা দেখতে চলেছি। যে এইভাবে ক্যাচমেন্ট এরিয়াতে, উৎস অঞ্চলে জল যেখানে পড়বে, এই যে একটা ওয়াটার ডিভাইড, একটা জলবিভাজিকা, সেখানে পড়া বৃষ্টির জল এইভাবে কিভাবে বয়ে আসছে আমরা দেখে নিই। তো বিভিন্ন দিকে দেখো এই জলবিভাজিকা অঞ্চলে বৃষ্টি হওয়ার পর কি হচ্ছে, যে এই একাধিক স্ট্রিম সেগুলো কানেক্টেড হয়ে, ইন্টারকানেক্টেড হয়ে এবং পরস্পরের যুক্ত হয়ে কি করছে, একটা বড় নদী তৈরি করছে। এখানে আমরা কতগুলো মূলত রিভার, এই ড্রেনেজ বেসিনের যে হাইড্রোলজিক্যাল সাইকেল, সেটাকে আলোচনা করতে গেলে আমাদের মূল দুটো জিনিসকে বুঝতে হবে, এক হচ্ছে ফ্লো আর একটা হচ্ছে স্টোরেজ, অর্থাৎ কত রকমের ফ্লো হচ্ছে আর স্টোরেজ কোথায় কোথায় হচ্ছে। দেখো ফ্লো, এই হচ্ছে চ্যানেল ফ্লো, ফার্স্ট ফ্লো চ্যানেল ফ্লো, অর্থাৎ নদী নালার মাধ্যমে যে জল বয়ে যায়। তারপরে এই যে সারফেস রান অফ, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম, যে জলপ্রবাহ, ভূপৃষ্ঠের উপর দিয়ে বয়ে যাওয়া জল, যেটা গিয়ে আসলে নদী নালায় পড়ে আর কি। তারপর দেখো থার্ড টাইপ আমরা কি পাচ্ছি, ফ্লো ইনফিল্ট্রেশন, অর্থাৎ এটা উপর থেকে নিচে, টপ ডাউন, নেক্সট মাটির মধ্যে প্রবেশ করছে, এই হচ্ছে ইনফিল্ট্রেশন। দেখো এরপর ফোর্থ ফ্লো আমরা কি পাই, সেটা হচ্ছে এই যে থ্রু ফ্লো, অর্থাৎ মাটির মধ্যে দিয়ে এই জল কিছুটা প্রবেশ করার পর আবার কিছুটা ভূপৃষ্ঠের নিচে দিয়ে বয়ে যাচ্ছে। নেক্সট পার্কুলেশন, আবার ডাউনওয়ার্ড মুভমেন্ট, আরো মাটির গভীরে প্রবেশ হচ্ছে। এরপর হচ্ছে সিক্সথ হচ্ছে ইন্টারফ্লো, সেই স্তরের মধ্য দিয়ে আবার জলের যে প্রবাহ। তারপরে একেবারে গ্রাউন্ড ওয়াটার ফ্লো, আরো গভীরে, অর্থাৎ সম্পৃক্ত স্তর দিয়ে যে ভৌমজলের প্রবাহ। তাহলে এত রকমের ফ্লো কিন্তু আমরা পাচ্ছি। সেই জল যে সময় শুকনো সময় থাকে তখনও কিছু পরিমাণে জল সেই স্তরের মধ্যে দিয়ে, সম্পৃক্ত স্তরের উপর দিয়ে বয়ে আসে বেস ফ্লো হয়ে। এরপর আমরা পাচ্ছি থ্রু ফ্লো আর হচ্ছে স্টিম ফ্লো, অর্থাৎ উদ্ভিদের শাক মানে এর মধ্যে দিয়ে, কাণ্ডের মধ্যে দিয়েও জল যে মাটির মধ্যে। এরপর দেখো স্টোরেজ গুলো, পর ইনফিল্ট্রেশনের ফলে কোথায় কোন কোন স্টোরেজ তৈরি হয়, এই যে কোনো পার্ডল, কোনো ফাটল থাকলে সেখানে দিয়ে ইনফিল্ট্রেট করছে। সারফেস স্টোরেজ, গাছের এর মধ্যে ভেজিটেশন স্টোরেজ, পাতা কাণ্ডের মধ্যে, আর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ। তাহলে এই স্টোরেজ গুলো রয়েছে। এবার আমরা দেখি যে তারপর কি হয়, এই যে চ্যানেল স্টোরেজ, অর্থাৎ কোনো নদী নালার মধ্যেও যে জল স্টোর থাকে সেটাও একটা স্টোরেজ। এরপর জল সেখান থেকে এভাপোরেট করছে এবং উদ্ভিদের পাতা থেকেও যে বাষ্পমোচন হচ্ছে সেটাও, সব দুটো মিলিয়ে ইভাপোট্রান্সপিরেশন, বাষ্পীয় প্রস্বেদন। তারপর গিয়ে অবশেষে এই রান অফ গিয়ে কোথায় না কোনো সাগরে পড়ছে। তাহলে এই হলো স্টেজ বাই স্টেজ রান অফের পরপর প্রসেসগুলো।
বেসিন হাইড্রোলজির প্রসেসগুলো। হাইড্রোলজিক্যাল ইকুয়েশন, এখানে সেই একইভাবে ইনফ্লো এবং আউটফ্লো। ইনফ্লোতে আমরা কি পাচ্ছি, যে দুটো কম্পোনেন্ট আছে, প্রেসিপিটেশন অধক্ষেপণ হচ্ছে ক্যাচমেন্ট এরিয়াতে, অর্থাৎ ওই যেটা দেখালাম যে যেখানে নদীর উৎস অঞ্চলে তৈরি হচ্ছে পরপর স্ট্রিমগুলো যুক্ত হয়ে, সেখানে তার যে কতটা রিজার্ভার তৈরি হচ্ছে, আর সারফেস গ্রাউন্ড ওয়াটার ফ্লো, ভূমজলের সারফেস ফ্লো কি করে হয়, প্রস্রবণের মাধ্যমে। এইগুলো হচ্ছে ইনপুট, অর্থাৎ রিচার্জ করছে, এগুলো আসছে। প্লাস মাইনাস কোথায়, কিভাবে বয়ে বেরিয়ে যাচ্ছে না, ইভাপোরেশন, আর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার সিপেজ, ডিরেক্ট রান অফের মাধ্যমেও হচ্ছে জল সবসময়, এটা হচ্ছে আউটফ্লো। এখানে আমরা সেই ওয়াটার ব্যালেন্স ইকুয়েশন দেখছি, যে কোনো বেসিন হাইড্রোলজিতে, মানে কোনো বেসিন এরিয়াতে তার যে পুরো যে জলের প্রবাহ, পুরো যে হাইড্রোলজিক্যাল সাইকেল, তাতেও ঠিক এই একইভাবে দেখো যে টোটাল প্রেসিপিটেশন কিসের উপর আছে, রান অফ কতটা, তার সাথে ইভাপোট্রান্সপিরেশন, এবং তার সাথে চেঞ্জ ইন স্টোরেজ। তো এইভাবে একটা পুরো মানে অধক্ষেপণের যে ডিস্ট্রিবিউশনটা এইভাবে হয়। এই যে বেসিন, যেটা আমি বলছিলাম যে একটা ট্রাফ ভাবলে, তাহলে তার ইনপুটটা কি, প্রেসিপিটেশন হচ্ছে এখানে জলটাকে যুক্ত করছে, নিয়ে আসছে, আর কি বের করে নিয়ে যাচ্ছে, ইভাপোরেশন, বাষ্পীয় প্রসারণ এবং বাষ্প, এবং আর কি রান অফ, দুটো জিনিস এই জলটাকে আউটলেট হচ্ছে দুটোর মাধ্যমে, আর ইনলেট হচ্ছে এই প্রেসিপিটেশন। দেখো এখানে একটা হাইড্রোগ্রাফ দেখানো হয়েছে। এখানে এই যে যদি এটা ইভাপোট্রান্সপিরেশন আর প্রেসিপিটেশন, এই ব্লু লাইনটা হচ্ছে প্রেসিপিটেশন আর ইভাপোট্রান্সপিরেশন, তাহলে যখন জলটা, অর্থাৎ বৃষ্টির মোট পরিমাণ যদি আমরা ভাবি এটা এইভাবে, আর এটা হচ্ছে বাষ্পীয় প্রসারণ, তাহলে যদি যা আসছে এইখানে হচ্ছে এটা ইনপুট, আর আউটপুট এতটা, তার বেশি আউটপুট আছে, তো সেই জন্যই দেখো এই জায়গাটা হচ্ছে ওয়াটার ডেফিসিট, আবার এই জায়গাগুলোই হচ্ছে কি হচ্ছে, যে সারপ্লাস। তো এইভাবেও আমরা এই বেসিন হাইড্রোলজির যে হাইড্রোগ্রাফ, দেখো কন্ট্রোলস অফ বেসিন হাইড্রোলজি কি, লেন্থ অ্যান্ড শেপ অফ বেসিন। প্রথমেই যে আমরা এই যে মডেলটা দেখছিলাম, যে যত লম্বা দীর্ঘ পথ পরিক্রমণ করবে তত, বা যদি আমরা একটা ক্যাচমেন্ট এরিয়াও ভাবি, একটা ক্যাচমেন্ট আমি যেরকম এই যে পাতাটাকে দেখাচ্ছিলাম, এরকম শেপের সাধারণত মানে এই ধরনের শেপেই বেশিরভাগ নদীর ক্যাচমেন্ট এরিয়াটা হয়। যদি এরকম শেপের হয়, তাহলে কি হবে, দেখো উপনদীগুলো বেশ প্রায় একই লেন্থে মানে বয়ে আসছে। তার ফলে কি হবে, যে এখানে জলের পরিমাণ এই ধরনের শেপে, মানে ক্যাচমেন্ট তো অনেক রকম হতে পারে, যে একটা লম্বাটা হতে পারে, ডিম্বাকার হতে পারে, ফ্যান শেপড হতে পারে। তো সেখানে কি হবে, যে এই ধরনের বেসিন হলে মোট জলের পরিমাণটা অনেক বেশি হয়, রাদার দেন যদি খুব লম্বা ধরনের বেসিন হয়, তাহলে কি হবে, বেশিরভাগ জল ওই বেরিয়ে চলে গেল, মূল নদী দিয়ে বেরিয়ে চলে গেল। তো এইভাবে রান অফ এবং ইনফিল্ট্রেশন দুটো কিন্তু একটা আরেকটার সাথে ব্যস্তানুপাতে নির্ভর করবে, যে লেন্থ এবং শেপ। আর ট্রিবিউটারি, যত বেশি ট্রিবিউটারি থাকবে তত বেশি কি হবে, জল আসবে বেশি। আর অ্যামাউন্ট অফ প্রেসিপিটেশন, কতটা পরিমাণে বৃষ্টির জলও আসছে, তাহলে এগুলো সব হচ্ছে আসার দিক, যে উপনদী দিয়ে আসছে, বৃষ্টির জল আসছে। নেচার অফ বেড রক, এবার হচ্ছে যে কতটা ঢুকতে পারবে, ইনফিল্ট্রেট করতে পারবে, সেটা হচ্ছে যে কতটা প্রবেশ্য শিলাস্তর রয়েছে, স্লোপ কেমন আছে, আর মাটির গুণাগুণ কেমন, মাটির প্রকৃতি কেমন, ক্লাইমেট কোন রকম জলবায়ু অঞ্চলে সেটা রয়েছে, শুষ্ক অঞ্চলে না আর্দ্র অঞ্চলে এই বেসিনটা রয়েছে। আর হচ্ছে শুষ্ক অঞ্চলে হলে কি হয়, যে পুরো হাইড্রোলজিক্যাল প্রসেসটা আরো ফাস্ট এনাফ হয়, অর্থাৎ ইভাপোরেশন যত বাড়বে, মানে শুষ্ক অঞ্চলে বলতে গেলে মানে যেটা হট এরিয়া আর কি, হট হিউমিড ওয়েদার হলে, যে জলের পরিমাণও বেশি, আবার এটাও বেশি, জল যত আসবে আর তত বেশি বাষ্পীভূত হবে, এবং তত বেশি পুরো সাইকেলটাকে আরো ফাস্টেন আপ করবে, আরো বেশি জোরালো ভাবে করবে, রান করাবে। কিন্তু যদি ড্রাই, এই যে শুষ্ক অঞ্চল যেটা বলছি, শুষ্ক অঞ্চল হলে কি হবে, যে জলের পরিমাণটা, সাপ্লাইটাই কম, তার ফলে পুরো এই সাইকেলটা কি হবে, যে শ্রিঙ্ক করবে। ভেজিটেশন ডেন্সিটি, যত বেশি উদ্ভিদের আচ্ছাদন থাকবে, তত বেশি কি হবে, যে রান অফ কম হবে, ইনফিল্ট্রেশন বাড়বে। এবার এই যে ইম্পর্টেন্স ড্রেনেজ বেসিনের, তাহলে কি ইম্পর্টেন্স, হাইড্রোলজিক্যাল সাইকেলের যে সমস্ত প্রক্রিয়াগুলো ড্রেনেজ বেসিনে তো সেইগুলো সবই হয়, অর্থাৎ এই যতগুলো স্টেজ, সেইভাবে জলের যে মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টের মাধ্যমেই আমরা জলকে এই ড্রেনেজ বেসিন এরিয়াতে পাচ্ছি। আর কি, যে ইনফ্লুয়েন্স অন ইকোসিস্টেম অ্যান্ড বায়োডাইভার্সিটি। তো এই ড্রেনেজ বেসিনের যে ইকোসিস্টেম, অর্থাৎ তার আশেপাশে যে উদ্ভিদ প্রাণীর যে বাসস্থান, যে পুরো বাস্তুতন্ত্র তৈরি হয়েছে, তার ধারক বাহক অবশ্যই এই ড্রেনেজ বেসিনের মাধ্যমেই জলের সাপ্লাই, নিউট্রিয়েন্টসের সাপ্লাই আসছে। তো এগুলো
এবং ইকোসিস্টেম ডাইভার্সিটি, যত বেশি বাস্তুতন্ত্রের যে বৈচিত্র্য, যত জীব বৈচিত্র্য তৈরি হবে। দেখো মানুষের প্রভাব, হিউম্যান ইম্প্যাক্ট। ড্রেনেজ বেসিনের এই যে পুরো উৎস থেকে একদম মোহনা পর্যন্ত কি কি কাণ্ড চলছে। ক্লাইমেট চেঞ্জের এফেক্ট তো রয়েছে এই উৎস অঞ্চলে, অর্থাৎ তাহলে হিমবাহের গলনটা বেশি হলে জলের মানে সাপ্লাইটা কমে যাবে, বা বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বা তার যে ডিউরেশন সেটার উপরও, অর্থাৎ সোর্স এরিয়াটার যে কন্ট্রোল সেটা অনেকটাই যে জলবায়ুর পরিবর্তনের প্রভাব আছে। এরপরই কি হচ্ছে, ড্যাম, রোড কনস্ট্রাকশন, গাছ কেটে ফেলা, ডিফরেস্টেশন। এখানে দেখো কি করা হচ্ছে, যে ডাইভার্সন, কোথাও এখান থেকে খাল কেটে নিয়ে চাষের জমিতে নিয়ে যাওয়া হচ্ছে। বায়োডাইভার্সিটি লস, তার ফলে এইগুলো এই যে এক্সট্রাকশন করা, যে এখান থেকে যে ন্যাচারাল যে বাঁধগুলো, স্বাভাবিক বাঁধগুলোকে সেখান থেকে, এবং দেখো নদীর যে পাড় বাঁধাই করা, তাহলে তার ফলে কি হবে, যে ফ্লাড ডিফেন্স, মানে একদিকে বন্যা আটকানোর জন্য মানে কংক্রিট বাঁধ দেওয়া হচ্ছে, কিন্তু সেটার যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু আবার নেগেটিভলি ইম্প্যাক্ট করে ইন দ্য লং রান। আরবানাইজেশন, যত বেশি পরিমাণে শহরাঞ্চল নগরাঞ্চলের বিস্তার হবে, এবং এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ, যত বেশি মানে পতিত জমিকে কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহার করা হবে, তত বেশি কিন্তু জলের নিষ্কাশনের পরিমাণ এবং জলের যে মানে সারফেসের ন্যাচারাল সারফেস যেটা ছিল তার অল্টারেশন হয়, এবং তার ফলে ওই ইনফিল্ট্রেশন, রান অফ এইগুলো হয়। এবং আরবান এরিয়াতে স্টোরেজ, বিশেষ করে গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ অত্যন্ত কমে গিয়ে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়। তাহলে এই হচ্ছে সব মিলিয়ে যে হিউম্যান ইন্টারফারেন্স কিরকম ভাবে কাজ করে। আরবানাইজেশন অ্যান্ড ল্যান্ড ইউজ চেঞ্জ। আরবানাইজেশনের চেঞ্জটা কি, যে ইনিশিয়ালি একটা প্রবেশ্য শিলাস্তর বা প্রবেশ্য একটা যে মানে ভূপৃষ্ঠ ছিল, সেটাকে কি করা হচ্ছে, যে বিভিন্ন রাস্তাঘাট, ঘর বাড়ি বানিয়ে একেবারে কংক্রিটাইজ করে সেটাকে অপ্রবেশ্য বানিয়ে দেওয়া হচ্ছে, এবং তার ফলে এই হাইড্রোলজিক্যাল সাইকেলের একটা ভালো রকমের মানে যথেষ্ট এফেক্টিভ একটা চেঞ্জ কিন্তু ওখানে ইমপ্ল্যান্ট করে দেওয়া হলো। এই যে পুরো এফেক্টে কি করা যেতে পারে, যে ড্রেনেজ এবং ড্রেনেজ প্যাটার্নও চেঞ্জ হচ্ছে, তার ফলে তার যে সমাধানটা কি হতে পারে, সমাধানটা হচ্ছে যে গ্রিন স্পেস, যেগুলো আমরা একটু আগেই দেখলাম, এবং কি হচ্ছে, যে পোরাস পেভমেন্ট তৈরি করা, এবং স্টর্ম ওয়াটারের যে কারণে মানে রিটেনশনটা যাতে তার জন্য আলাদা করে, এই ফ্লাড ম্যানেজমেন্টের জন্য আলাদা করে কিছু আরবান এরিয়াতে, বিশেষ করে ধরো ওই এক্ষেত্রে ওইটা খুব কাজে আসে, যে এটাকে কি বলে, যে এটা যে হারভেস্টিং, রেইন ওয়াটার হারভেস্টিং এবং গ্রিন এরিয়া তৈরি করা। পলিউশন অ্যান্ড কনজারভেশন এফার্টস। পলিউশন আমরা দেখলাম যে গ্রাউন্ড ওয়াটার থেকে কিভাবে কন্টামিনেশন হয়, এবং যে কোনো নন পয়েন্ট সোর্স থেকে এই রান অফের মাধ্যমেই পলিউশন বয়ে আসে। এই যেখানে দেখো এই ডায়াগ্রামটা, অ্যাসিড রেইন, ডিফরেস্টেশন, এই সমস্ত ইম্প্যাক্টগুলো এখানে কিভাবে, যে পলিউশনের সোর্সটা কি, ইন্ডাস্ট্রি, এগ্রিকালচারাল ল্যান্ড, এবং হচ্ছে আরবান এরিয়াতে আরবান ওয়েস্ট। তার সেখান থেকে সাস্টেনেবল প্র্যাকটিস কি, কোথায় পৌঁছানো যায়। সাস্টেনেবল প্র্যাকটিস কি, যে রেসপন্সিবল ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে, আর হচ্ছে কেমিক্যাল ইউজটা এগ্রিকালচারাল সেক্টর, চাষের জমিতে যত পরিমাণে কম পরিমাণে রাসায়নিক ব্যবহার করা, এবং শহরাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার একদম ঠিকঠাক মতো করা, যেখানে কোনো মানে আশেপাশের এমন জায়গায় মানে সেই এটা ডাম্পিং গ্রাউন্ড, যেখান থেকে কন্টামিনেশন ছড়াবে না, আশেপাশের জলকে করবে না, নষ্ট করবে না। ওয়েটল্যান্ড, বিশেষ করে শহরাঞ্চলের যেটুকু মানে পুকুর বা জলাভূমি বজায় মানে বাকি রয়েছে, এখনো রয়েছে, সেগুলোর ভীষণ রকম প্রিজার্ভেশনটা অত্যন্ত জরুরি, যেহেতু শহরাঞ্চলে একেবারেই মানে ইনফিল্ট্রেশনটা কম, এবং ড্রেনেজ বেসিনে এই ইনফিল্ট্রেশন বাড়ানোর জন্য বিভিন্ন রকমের প্রিজার্ভিং কন্ট্রোল টেকনিক বাড়ানো যেতে পারে। এই হচ্ছে আমাদের কিন্তু বর্তমান পরিস্থিতি। ওয়ার্ল্ডস রিভার ফেস দ্য ড্রাইয়েস্ট ইয়ার in 3 decades in 2023। 3 দশকের মধ্যে সব থেকে শুষ্কতম বছর ছিল, এবং যেখানে পৃথিবীর বেশিরভাগ নদী শুকিয়ে আসছে, বেশিরভাগ হিমবাহ তার গলন বেড়ে গেছে, গলনের হার, এবং কি দেখছি, গ্লোবাল ওয়াটার ক্রাইসিস লিভস হাফ অফ দ্য ওয়ার্ল্ড ফুড প্রোডাকশন অ্যাট রিস্ক ইন নেক্সট 25 years। পরবর্তী 25 বছরের এই আমরা এটাকে ওভারকাম করে উঠতে পারবো না, যে আমাদের, কারণ জলের উপর সবকিছু, জলের উপরই আমাদের
পুরো জীবনধারা নির্ভর করছে। জলের মাধ্যমে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুই আমাদের নিয়ন্ত্রিত হয়। তো এইভাবে অর্থাৎ আমরা এই আলোচনার প্রথম পর্যায়ে দেখেছিলাম যে বিশুদ্ধ জল বা ফ্রেশ ওয়াটার, পানীয় জল রেয়ার ন্যাচারাল রিসোর্স। এবং আমরা সম্প্রতিকালে দেখেছি যে ভারতেরই দুটো শহর, দিল্লি বা ব্যাঙ্গালোরে কি ধরনের, অর্থাৎ যে কোনো গরমের মৌসুমটাতে কি ধরনের জলকষ্টের অবস্থা হয়। দক্ষিণ আফ্রিকার যে শহর কেপ টাউনে জল নিঃশেষ হয়ে গেছে এরকম একটা শহর হিসেবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এইভাবে যে কোনো অঞ্চল জলের যে প্রাপ্যতা, জলের যে ব্যবহার, জলের যে নিয়ন্ত্রণ এবং জলের যে সামূহিক যে আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে সাস্টেনেবল ওয়েতে যে ব্যবহার এবং আগামীর ব্যবহারটাকে অক্ষুণ্ণ রেখে বর্তমানের যে আমাদের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করা, এটাকেই মানে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়। এবং তোমাদেরকে এই বিষয়ে আগামীতে আরো বেশি ভাবনা চিন্তা করা এবং হাতে কলমে কাজ করার চেষ্টা করতে হবে। তো আজকের মতো এই আলোচনা এখানেই